একটা চিঠি যেটা লেখা হয়েছিল মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে, সেটা কিভাবে একটা গোটা সাম্রাজ্যের ভাগ্য আর প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাধীনতার লড়াইকে প্রভাবিত করতে পারে। আজ আমরা ঠিক সেই শেষ বার্তাটার গভীরে যাব, যা এক শাসকের কলম থেকে বেরিয়ে এসে ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটাই, কি এমন ছিল সেই চিঠিতে যা আজও মানুষকে এতটা অনুপ্রাণিত করে? ভয়, অনুশোচনা, নাকি বিদ্রোহের লেলিহান আগুন? চলুন একসাথে এর উত্তর খোঁজা যাক। একবার সেই সময়টার কথা ভাবুন তো। একের পর এক ভারতীয় রাজ্য ব্রিটিশদের অপ্রতিরোধ শক্তির সামনে মাথা নত করছে। চারিদিকে শুধু আত্মসমর্পণের খবর আর পরাধীনতার গ্লানি। এমন এক বিশাল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিন্তা করাটাই তো ছিল প্রায় অসম্ভব। আর সেই অসম্ভবকে সম্ভব করার শপথ নিয়েছিলেন একজনই, টিপু সুলতান। তার পরিচয় শুধু একজন শাসক হিসেবে নয়, বরং একজন নির্ভীক যোদ্ধা হিসেবে, যাকে ইতিহাস এই নামেই মনে রেখেছে, মাইসোরের বাঘ। আর এই অদম্য মনোভাবই তাকে নিয়ে গিয়েছিল ইতিহাসের এক নির্ণায়ক মুহূর্তে, চতুর্থ অ্যাংলো মাইসোর যুদ্ধে, যেটা ছিল তার রাজ্যের ভাগ্য নির্ধারণকারী শেষ অবরোধ। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। একদিকে ব্রিটিশ সেনা, অন্যদিকে মারাঠা আর হায়দ্রাবাদের নিজাম, মানে 3 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে শ্রীরঙ্গপত্তনম দুর্গ। দিন রাত কামানের গর্জনে আকাশ কাঁপছে। টিপু সুলতান খুব ভালোভাবেই জানতেন এটাই হয়তো তার জীবনের শেষ যুদ্ধ। অনেকেই কিন্তু তাকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিল, কিন্তু তার উত্তর ছিল একদম পরিষ্কার। এই একটা বাক্যই তার আপোষহীন চরিত্রকে চিনিয়ে দেয়। তিনি কোনোভাবেই আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। চলুন এবার ফেরা যাক সেই চূড়ান্ত যুদ্ধের আগের রাতের থমথমে মুহূর্তগুলোতে, যখন চারদিকে আসন্ন মৃত্যুর প্রস্তুতি চলছে। তখন দুর্গের ভেতরে তিনি ঠিক কী করছিলেন? দৃশ্যটা একবার ভাবুন। কামানের গোলার শব্দের মাঝে দুর্গের ভেতরে ক্লান্ত শরীরে কিন্তু জ্বলন্ত চোখে টিপু সুলতান একটা প্রদীপের আলোয় বসেছেন। হাতে তুলে নিয়েছেন কলম আর কাগজ, তার শেষ বার্তাটা লেখার জন্য। একজন মানুষ যখন জানেন যে তার মৃত্যু প্রায় নিশ্চিত, তখন তার শেষ কথাগুলো ঠিক কেমন হতে পারে? তিনি কি নিজের জীবনের জন্য আকুতি জানাবেন, নাকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো বার্তা রেখে যাবেন? এখন আমরা সেই চিঠির বিষয়বস্তুটা দেখব, যা একজন রাজার চেয়েও একজন দেশপ্রেমিকের পরিচয় অনেক বেশি করে বহন করে। এটাই ছিল চিঠির মূল কথা। তার বিশ্বস্ত সেনাপতি এবং পরিবারের উদ্দেশ্যে লেখা এই বার্তায় নিজের জীবনের জন্য কোনো আকুতি ছিল না। ছিল শুধু একটাই নির্দেশ: লড়াইটা চালিয়ে যেতে হবে। তার মানে এটা কোনো সাধারণ চিঠি ছিল না, এটা ছিল একটা জ্বলন্ত মশাল। ব্যক্তিগত হতাশার বদলে এতে ছিল দেশের ভবিষ্যতের জন্য, স্বাধীনতার জন্য এক অটুট প্রতিরোধের ডাক। সেই বার্তা লিখে দেওয়ার পর পথ আর একটাই খোলা ছিল। এবার যুদ্ধের সেই নাটকীয় ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাওয়ার পালা। এই তারিখটা ইতিহাসে খোদাই করা আছে। এই দিনেই ব্রিটিশ বাহিনী চূড়ান্ত আক্রমণটা শুরু করে, আর মাইসোরের বাঘের জীবনের শেষ অধ্যায়েরও সূচনা হয়। দুর্গের দেয়াল ভেঙে পড়ার সাথে সাথেই ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়। সবাই বুঝতে পারছিল যে পতন আসন্ন। বিশ্বস্ত অনুচররা তাকে পালিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। কিন্তু তার উত্তর ছিল একদম দ্ব্যর্থহীন। তিনি তার লোকদের বিপদের মুখে ফেলে পালিয়ে যেতে চাননি। তিনি একজন রাজার মতো নয়, একজন সৈনিকের মতোই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে চেয়েছিলেন। এবং তিনি ঠিক তাই করেছিলেন। হাতে তলোয়ার নিয়ে সাধারণ সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে করতে দুর্গের প্রবেশপথের কাছে তিনি গুলিবিদ্ধ হন। ব্রিটিশ সৈন্যরা যখন তার দেহ খুঁজে পায়, তখনও তার হাতে তলোয়ারটা ধরা ছিল। টিপু সুলতানের মৃত্যু হলেও তার শেষ কথার কিন্তু মৃত্যু হয়নি। সেই চিঠির বার্তা কিভাবে আজও আমাদের কাছে এতটা প্রাসঙ্গিক, চলুন একবার দেখা যাক। চিঠিটার সারমর্ম ছিল খুব স্পষ্ট। এতে কোনো ব্যক্তিগত দুঃখ ছিল না, ছিল শুধু দেশপ্রেম, আত্মমর্যাদা আর স্বাধীনতার এক অদম্য স্বপ্ন। তিনি জানতেন তিনি হয়তো হেরে যাবেন, কিন্তু কোনো অবস্থাতেই দাসত্ব মেনে নেবেন না। উৎস থেকে নেওয়া এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। আজ স্বাধীন দেশে বসে ইতিহাস পড়াটা অনেক সহজ, কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি সত্যিই সম্ভব হতো? এই প্রশ্নটাই টিপু সুলতানকে একজন কিংবদন্তিতে পরিণত করে। আর শেষ পর্যন্ত এটাই হলো মূল শিক্ষা। টিপু সুলতান হয়তো সেদিন যুদ্ধে হেরে গিয়েছিলেন, কিন্তু তার শেষ চিঠি আর তার জীবন আজও আমাদের এই একটাই শিক্ষাই দেয়, যে স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, এর জন্য শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই করতে হয়।